বাংলায় আপনাদের স্বাগত। জানুয়ারিতে 3% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। নবান্নে আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারিতে 3% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আজ নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রতি বছর জানুয়ারি মাসে আমরা একটা ডিএ তো দিই, আমার ক্ষমতা থাক বা না থাক যেখান থেকেই হোক জোগাড় করব। এইবার জানুয়ারিতেও আপনারা 3% ডিএ পাবেন। এই পরিস্থিতির মধ্যে এটা আপনাদের কাছে আমি ঘোষণা করলাম। আপনারা ভালো করে কাজ করুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনাদের প্রতি বছর জানুয়ারি মাসে আমরা একটা ডিএ তো দিই, আমার ক্ষমতা থাক বা না থাক যেখান থেকেই হোক জোগাড় করব। এইবার জানুয়ারিতেও আপনারা 3% ডিএ পাবেন। এই পরিস্থিতির মধ্যে এটা আপনাদের কাছে আমি ঘোষণা করলাম। আপনারা ভালো করে কাজ করুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনলাইন পড়াশোনার জন্য সাহায্য, রাজ্যের 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তো বেশিরভাগ ছেলে মেয়েকে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু এমন অনেক পরিবার আছে যার কাছে একটা ট্যাব নেই, একটা কম্পিউটার নেই এবং তাদের কাছে একটা ফোন পর্যন্ত নেই যে সে অনলাইন ক্লাসটাকে ফলো করুন। যে আমাদের এখানে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং 636টা মাদ্রাসার প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব, মানে যেটা ছোট কম্পিউটার বলে, ট্যাবলেট যেগুলোকে বলে, ট্যাবলেট দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে। রাজ্যে আরটিপিসিআর টেস্টের খরচ কমলেও আরটিপিসিআর টেস্টে 950 টাকার বেশি নেওয়া যাবে না, আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রাইভেট ল্যাবে কোভিড টেস্ট করতে এখন আরটিসিপিআর এর টেস্ট প্রচুর 1250 টাকার মতো লাগে। আগে আরো বেশি নিত, 2500 3000। এটা আমরা কমিয়ে দিয়েছিলাম 1250 প্রাইভেট হসপিটালে। আজকে আমরা এটাকে আরো কমাতে চাই যাতে লোকে টেস্টটা করতে পারে। এটা আমরা 950 টাকা করে দিলাম প্রাইভেট হসপিটালের জন্য। তাতে কি হলো, পাবলিকের একটা কোনো হসপিটালে গিয়ে করতে গেল তার তো একটা সুবিধে, গভর্নমেন্ট হসপিটাল তো হয়। এর পাশাপাশি কেন্দ্রকেও নিশানা করেন আজ মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়াতে হবে, এ বার্তা দেন আজ মুখ্যমন্ত্রী। হিংসা আর রাজনীতি এক জিনিস নয়, রাজ্য সরকারি কর্মীরা ভালো আছেন, এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী। কেউ কোল ইন্ডিয়ায় কাজ করে, কেউ বিএসএনএল এ কাজ করে, কেউ মনে রাখবেন এয়ার ইন্ডিয়ায় কাজ করে, কেউ সেলে কাজ করে। আজকে তাদের পরিস্থিতি আপনারা জানেন, যে কোনো সময় তাদের ইনস্টিটিউশনটা বন্ধ হয়ে যেতে পারে। বিএসএনএল তো 70% লোককে বিআরএস দিয়ে দিয়েছে বা মানে বন্ধই করে দিয়েছে প্রায় জোরজার করে। ডিফেন্সে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতেও হাত পড়ে গেছে। এদের কিন্তু আজকে এরা খুব ইনসিকিউরড, যে কোনো দিন তাদের চাকরি কেড়ে নিচ্ছে। জাস্ট বন্ধ, বাড়ি চলে যাও। যে সেক্টরগুলো আজকে বিপদের মুখে পড়ে আছে তাদের নিয়েও প্রোগ্রাম আপনারা করবেন, আপনারা সলিডারিটি জানাবেন প্রত্যেকটা ইউনিটকে। আপনি তো রেলে যাতায়াত করছেন বা এতে যাতায়াত করছেন বা মার্কেটের সামনে দুটো পোস্টারিং করতে পারেন। রেল বন্ধ করা চলবে না, রেল প্রাইভেটাইজ করা চলবে না, কোল বন্ধ করা চলবে না, সিভিল এভিয়েশন এয়ার ইন্ডিয়া তুলে দেওয়া চলবে না, ডিফেন্সের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বন্ধ করা চলবে না, বিএসএনএল এর চাকরি খাওয়া চলবে না। রাজ্য সরকারি কর্মচারীদেরও আমি অনুরোধ করব সেন্ট্রাল গভর্নমেন্টের যারা আজকে খুব বিপদে পড়ে আছে তাদের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনিশ্চয়তার মুখে রয়েছেন এবং রাজ্য সরকারি কর্মীরা তারা কিন্তু ভালো আছেন এবং তাদের জন্য জানুয়ারি মাসে 3% ডিএর কথাও ঘোষণা করেছেন তিনি। আপনি কি বলবেন? পশ্চিমবঙ্গের যেখানেই যাবেন, পুলিশ থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকারের কর্মচারী, সমস্ত বিরোধী নেতাদের সাংবাদিকদের আড়ালে ডেকে বলেন, সামনে বলতে ভয় পান, কারণ এই ভয়ের বাতাবরণ আছে যে আমাদের বিষয়টা একটু বলবেন, আমাদের 100 টাকা বাকি আছে, আমরা বকেয়া ভাতা পাচ্ছি না। আজকে নির্বাচনের সামনে এ ধরনের কল্পতরু ঘোষণা এগুলো হতে পারে, এগুলো সমস্তই একটা রাজনৈতিক পটভূমিকায় বলা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। যারা রাজ্য সরকারের কর্মচারীরা খুব ভালো করে জানেন তারা কিরূপ আছেন, কেন্দ্র সরকারের কর্মচারীরা অসহায়তার মধ্যে আছেন, রাজ্য সরকারের কর্মীরা তাদের পাশে দাঁড়াবেন, এই ধরনের বিষয় তো এর কি প্রতিক্রিয়া দেবেন বলুন? হতে পারে
ধরুন আপনি যে চ্যানেল থেকে আমায় টেলিফোন করছেন, আরেকটি ছোট চ্যানেল আপনাদেরই, এটা নিয়ে একটি চ্যানেল বন্ধ হয়ে গেছে, তার কিছু বন্ধ হয়ে যাচ্ছে বা হয়ে যেতে পারে, বা কিছুই হয়নি, বা সেখানে বেতন কমটা ঠিক হয়নি, আপনি তার পাশে গিয়ে কি করে দাঁড়াবেন? এবং আপনার যদি নিজে আগে তো আপনার অবস্থাটা ঠিক করতে হবে। তো এই সমস্ত যুক্তি, এই সমস্ত আক্রমণের তো কোনো ঠিক মতো উত্তর হয় না। ওনার মনে হয় যে উনি মুখ্যমন্ত্রী, উনি বড় নেত্রী, উনি এটা বলেছেন, নিজেকে সামনে রেখে উনি রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলেছেন। কেন্দ্রীয় সরকারের কর্মচারী যদি কোনোভাবে বঞ্চিত হয়ে থাকে, তারা যদি কোনো অনিশ্চয়তার মুখে থাকে, সেটা তার জন্য অন্য ফ্রন্ট আছে, তার জন্য তাদের অন্য সংগঠন আছে, সেখান থেকে তাদের অ্যাড্রেস করা যেতে পারে। কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারের কর্মচারী যদি একই পংক্তিতে দাঁড় করিয়ে কথা বলা হয়, তবে প্রথমে আমি এটাই বলতে পারি যে 7th পে কমিশনটা উনি রাজ্যে চালু করুন, বকেয়া যেটা দিয়ে আছে সেইটা মিটিয়ে দিন। শ্রমিকবাবু এর পাশাপাশি বলছেন যে রাজ্যে আরটিপিসিআর টেস্টের খরচ কমলো, সেটা 950 টাকার বেশি আর হবে না। খরচ কমাতে পারেন, এটা তো তার সমস্ত প্রশাসনিক সিদ্ধান্ত। খরচ কমলে ভালো, একদিকে খরচ কমবে আর অন্যদিকে রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে। এটা সম্পূর্ণভাবে ঋণে ডুবে যাওয়া অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ভবিষ্যতের সরকারটা আসছে। রাজ্যের 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে তো আমরা বলছি এটা করা উচিত, দীর্ঘদিন ধরে সমস্ত সরকারের এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। 9.5 লক্ষ ট্যাব দিয়েছে, এটা তো আমাদের দাবি ছিল, আমাদের সংগঠনের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বারবার এই কথা আমরা তুলেছি। ঘোষণা তো হলো, এবার ঘোষণার পরে ঘোষণাটা এক্সিকিউশন কবে হয় সেরকম দেখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তাদের পাশে দাঁড়াতে হবে, এবং দাঁড়াবেন কারা? রাজ্য সরকারি কর্মীরা, কারণ তারা ভালো আছেন। এবং আগামী জানুয়ারি মাসে 3% ডি এর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে যেটা করেছেন, আমি বলবো এটা প্রশাসন, মুখ্যমন্ত্রীর পদ এবং নবান্ন তিনটাকে কলুষিত করেছেন। কাদের সঙ্গে মিটিং করেছেন আজকে? যে মিটিংটা সবাই লাইভ দেখালো, তৃণমূল কর্মচারী সংগঠন, তাদের সাংগঠনিক টুকিটাকি আলোচনা হচ্ছে লাইভ। মুখ্যমন্ত্রী বসে আছেন, মুখ্য সচিব বসে আছেন, সেটা লাইভে দেখানো হচ্ছে। তৃণমূল কর্মচারী সংগঠনের সভা, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসেছেন, সেটা যদি লাইভে দেখানো হয় সরকারি বাধ্যতায়, অন্যান্য কর্মচারী সংগঠনের সঙ্গে উনি কি বসবেন? সেটা কি লাইভ করবেন? সে হিম্মত কি ওনার আছে? ডেকে নিয়ে এসেছেন যারা বলবে মুখ্যমন্ত্রীর মতো সারা পৃথিবীতে কেউ নেই। গ্রামের ভাষায় বলে তেল খেতে খেতে মাথা খারাপ হয়ে যাবে। এত তেল খাওয়া ভালো না, কারোর পক্ষে ভালো না। এটা কে বোঝাবে? অন্যান্য আরো তো সংগঠন আছে। উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো তৃণমূলের নেত্রী হিসেবে নবান্নে নয়, সেখানে মুখ্য সচিব কেন? তৃণমূলের নেত্রী হিসেবে উনি যদি তৃণমূল সংগঠনের লোকদের সঙ্গে বসেন, তাদের পার্থ চ্যাটার্জি কোন দায়িত্ব দেবে আর সুব্রত বক্সী কোন দায়িত্ব দেবে, এই যদি আলোচনা করেন, সেখানে মুখ্য সচিব কেন? মুখ্য সচিবকে রেখে নবান্নে এই সভা এবং সেটা লাইভ দেখানো, এটার মধ্য দিয়ে প্রশাসনকে কলুষিত করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর পদকে কলুষিত করা হচ্ছে, নবান্নকে কলুষিত করা হচ্ছে। অন্যান্য সংগঠন সঙ্গে উনি কবে বসবেন সে তারিখ জানান, সে লাইভ করবেন। হিম্মত দেখি, হিম্মত দেখি। আর কি ঘোষণা করেছেন? ট্যাব দেবেন। ট্যাব দেবেন, তা কি ঘোষণা করছেন কেন? আপনি বাজেটে, আপনি বিধানসভার দেখুন, প্রসিডিংস দেখুন। 2016 সালের বাজেট অধিবেশনে আমি নিজেই প্রস্তাব দিয়েছিলাম, আমি আবার রিপিট করছি, 2016 সালের বিধানসভা অধিবেশনের বাজেট সংক্রান্ত আলোচনায় আমার 4টে প্রস্তাব ছিল, তার মধ্যে একটা প্রস্তাব, 4টে না 5টা 6টা প্রস্তাব ছিল, তার মধ্যে একটা প্রস্তাব ছিল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যাদের প্রয়োজন হচ্ছে বা যাদের শক্তি নেই তাদেরকে ট্যাব দেওয়া হোক। কেন করেননি? 16 সাল গেছে, 17 সাল গেছে, 18 সাল গেছে, 19 সাল গেছে, এখন 20 সাল, 20 বাজেট হয়ে গেছে, আর তো বাজেট নেই। উনি যে দেবেন বলছে, তার বাজেটে প্রভিশন রেখেছেন, তার আগে এর মধ্যে ফুল বাজেট করতে পারবেন, আর বাজেট করতে পারবেন না। প্রতারণা করছেন কেন? যদি করবার ইচ্ছে থাকতো 16-তে করতেন, 17-এ করতেন, 18-এ করতেন, 19-এ করতেন,
19 সালে বাজেট পেশ করতেন তখন করতেন, 19 সালের বাজেটেও এই প্রস্তাব নেই। আমি বলছি বিচারা করুন, মিলিয়ে দিন। অসত্য করছেন, মিথ্যাচার করছেন, হয়কে নয় করছেন, নিয়ম বদলে দিচ্ছেন এবং বেআইনি কাজ করছেন, বেআইনি কথা বলছেন, মিথ্যাচারী মনোভাবে চলছেন। ধন্যবাদ সুজন বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজ্ঞাপনে দেখেছেন দক্ষিণ কলকাতা, দক্ষিণ পশ্চিম কলকাতা সহ দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশ আবার অসাধারণ যোগাযোগে যুক্ত হবে। যে ব্রিজের প্রযুক্তি কেবল স্টেট ইতিমধ্যেই সর্বত্র আলোচিত হয়েছে, তার উদ্বোধনে শত ব্যস্ততার মধ্যেও এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানিয়ে মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রীবর্গ, অফিসার্সগণ, এখানে উপস্থিত কাউন্সিলর, জনপ্রতিনিধি সহ এই হাজার হাজার মানুষকে আমরা রাজ্য সরকারের তরফ থেকে স্বাগত ও অভিনন্দন জানাই। নমস্কার। আমরা এইবার যার হাত দিয়ে আজকের এই সেতুর উদ্বোধন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আমার চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, হোম সেক্রেটারি দ্বিবেদী, ফাইন্যান্স সেক্রেটারি মনোজ, পিডব্লিউডি সেক্রেটারি নবীন, আমার সহকর্মী কলিগ পিডব্লিউডি মিনিস্টার অরূপ বিশ্বাস, আমাদের সিনিয়র মিনিস্টার পার্থ চট্টোপাধ্যায়, কলকাতা কর্পোরেশনের মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের মিনিস্টার ফিরহাদ হাকিম, আমার এখানে উপস্থিত আছেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ সমস্ত পুলিশ অফিসাররাও, এবং উপস্থিত আছেন স্থানীয় সাধারণ মানুষ, আমাদের সমস্ত পৌরপিতারা, যারা পৌরপিতা পৌরমেয়তা হিসেবে এতদিন কাজ করেছেন, তারা সকলে, একদিকে টালিগঞ্জ, একদিকে বেহালা এবং বিশেষ করে খিদিরপুর, গার্ডেন রিচ, বেহালা, টালিগঞ্জ, যাদবপুর টোটাল এলাকার সমগ্র ভদ্রমণ্ডলী। প্রথমেই বলি, আপনাদের সকলকে দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, দেওয়ালির পর দেখা হচ্ছে, তাই আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আমার সেই দিনটার কথা খুব মনে পড়ে। 2018 সাল 4 এপ্রিল সম্ভবত। আমি নিজে সেদিনকে দার্জিলিংয়ে ছিলাম একটা প্রোগ্রামে। হঠাৎ আমার কাছে খবর আসে, আমার সাথে প্রেসের বিশ্ব ছিল, আমাদের অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান, আমাকে হঠাৎ একটা খবর দেয়, বলে দেখো দেখো মনে হচ্ছে মাঝেরহাটের ব্রিজটা ধসে গেছে বা কিছু একটা হয়েছে। 4 সেপ্টেম্বর 2018। আমরা সেদিন অনেক চেষ্টা করি, কোনোভাবে আসতে পারি না। পরের দিন সকালেই আমরা রওনা দিয়ে এখানে এসে পৌঁছায় বিকেলবেলায়। 3 জন মারা গিয়েছিলেন এবং কয়েকজন আহত হয়েছিলেন। আমি তাদেরও দেখতে গিয়েছিলাম, তাদের সাহায্যও করা হয়েছে এবং 3 জন নিহত হয়েছিলেন। কিন্তু আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, একটা ব্রিজ ধসে পড়া মানে হয়তো অনেক মানুষ মারা যাবে, এরকম একটা শঙ্কা ছিল। কিন্তু আমি নিশ্চয়ই বলবো, সেদিন সঙ্গে সঙ্গে স্পটে পুলিশ থেকে শুরু করে, লোকাল কাউন্সিলরের থেকে শুরু করে, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস থেকে শুরু করে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, দেবাশিস, অতীন, বুয়া, অঞ্জনরা সকলে মিলে সবাই ছুটে আসে এবং তারা দিন রাত এক করে, পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়ার আছে, অফিসাররা আছে, কর্মীরা আছে, পুলিশের কর্মীরা আছে, অফিসাররা আছে, এমনকি মিডিয়া পার্সনরাও 72 ঘন্টা এখানে স্টে করেছিলেন, যে কখন কি হচ্ছে, কখন কি হচ্ছে, আর কিছুটা ভেঙে পড়ছে কিনা এইসব দেখার জন্য। আমি আপনাদের বলি যে এই ব্রিজটা আগের থেকেও বেশি ভালো হয়েছে। আগে বাংলায় অনেক ব্রিজ আছে, প্রবলেম কি জানেন তো, বাংলা হচ্ছে নদী মাতৃকার দেশ, প্রচুর নদীর ওপর ব্রিজ, প্রচুর ব্রিজ। কিন্তু আমরা যখন 2011 সালে এসে দেখলাম ব্রিজগুলো অডিট করা হয়নি কখনো,
এমনকি হাওড়া ব্রিজের কি কন্ডিশন আমরা অডিট করালাম। আপনারা যদি দেখেন সারা বাংলায় যত ব্রিজ আছে, নদীর ওপর সেতু আছে, ফ্লাইওভার আছে, এত সেতু কোথাও নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা আয়ু থাকে, তাকে সাহায্য করতে হয়, দেখতে হয় কেমন আছে। শরীরটা কখনো কখনো বেগ দেয়, কখনো জ্বর হয়, কখনো পেট খারাপ হয়, কখনো ঠান্ডা লাগে। ব্রিজও মনে রাখবেন, মাটির ওপর মাটি চাপা দিলে 2 দিন 3 দিন ঠিক থাকতে পারে, কিন্তু যখন ভেঙে যায় টোটালটা ভেঙে চলে যায়। তাই এই ব্রিজ ভাঙার পরে আমাদের মাথায় একটা দুশ্চিন্তা এলো যে সারা বাংলায় কত ব্রিজ আজ পর্যন্ত কেউ দেখেনি, মনিটরিং নেই, অডিট হয়নি, কি হবে? এই সব ভেবে আমরা একটা অডিট কমিটি বা আমরা একটা ব্রিজ, শুধু ব্রিজের ওপরে পিডব্লিউডি ইরিগেশন থেকে শুরু করে যত ব্রিজ আছে, যত ডিপার্টমেন্টের, সেগুলো নিয়ে আমরা একটা কমিটি করে দিলাম এবং তারা ইতিমধ্যে অনেকগুলো সার্ভেও করেছে, কাজও শুরু হয়েছে। আপনারা আগে দেখেছেন হাওড়ার ওখানে বিবেকানন্দ ব্রিজ ভেঙে পড়ে গেল, প্ল্যানিং ভুল। এগুলো আমার কাজ নয়, আমার কাজ নয় বা আমাদের কাজ নয়, আগেকার, আমরা সাফার করছি আজকে। টালা ব্রিজ কতদিনকার আগের, আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে দুর্গাপুজোর আগে থেকে আমি জানি ওখানকার মানুষের খুব কষ্ট হচ্ছে, কিন্তু রাজ্য সরকার কি করতে পারে? আমি যেটা করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাজটা যাতে তাড়াতাড়ি হয় এটা দেখার দায়িত্ব আমাদের। 3 মাস প্যান্ডামিকের জন্য কাজ হয়নি, কেউই কোনো ওয়ার্কার পায়নি, কিন্তু আরো 9 মাস আগে এই ব্রিজটা হয়ে যেতে পারত যদি রেল পারমিশনটা দিত। যারা ব্রিজ তৈরি হওয়ার পরে নাটক করতে এসেছিল এখানে প্রেসে ছবি দেখানোর জন্য, ভাত দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, আমাকে বেহালা চেনাচ্ছে। বেহালার মানুষ কি বেহাল অবস্থায় ছিলেন আমি জানি। রাসবিহারী বলুন, চেতলা বলুন, আলিপুর বলুন, যাদবপুর বলুন, আমি জানি মানুষের কতটা কষ্ট হয়েছে। গত 2 বছর ধরে তারা যে সাফার করেছে। এই মেট্রো দেখতে পাচ্ছেন, এটাও আমার করে দিয়ে যাওয়া। একদিকে মেট্রো রেল হচ্ছে, পুরো বেহালা জোকা থেকে দমদম কানেক্টেড হয়ে যাবে। একদিকে কলকাতার 4 পাশে আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম টোটাল মেট্রো করে দিয়ে গিয়েছিলাম, আর এমনভাবে করে দিয়েছিলাম যে আমি কোনোদিন রেল মিনিস্টার না থাকলেও কাজ যাতে না আটকায়। গভর্নমেন্টের কতগুলো সিস্টেম আছে, আমি সিস্টেমগুলো করে গিয়েছিলাম। মনে রাখবেন, ক্যাথা স্টিচ একরকম হয়, তো আবার আরো নানা রকম স্টিচ আছে, অন্যরকম হয়, যে কাজের যা। তো সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করব। কিন্তু আমাদের পিডব্লিউডি, আমাদের রাজ্য সরকারের 7 দিনের মধ্যে ব্রিজের ভাঙা অংশটুকু ভেঙে দিয়েছিল কাজটা তাড়াতাড়ি করবে বলে। আমি রেলের বিরুদ্ধে নই, আমি রেল মন্ত্রী হিসেবে কাজ করেছি, আমি নিয়ম জানি। আমি রেল অফিসারদের দোষ দেবো না বা রেল ডিপার্টমেন্টকে দোষ দেবো না, দোষ দেবো ওদের নেতাদের যারা দিল্লিতে বসে কলকাঠি নাড়ে। জিজ্ঞেস করুন, বড় বড় পুলিশ বলছে আমি তোমায় অ্যারেস্ট করব না, বলছে না না আমাকে একটু অ্যারেস্ট করো, ছবিতে দেখাবে। কি মজা, ছবি তোলার মামদোবাজি একদম। জিজ্ঞেস করুন, কোভিডের জন্য তো 1 বছর সময় নষ্ট হয়েছে, সেটা আমাদের কারো হাতে ছিল না। তার আগে যে 9 মাসের আগে এটা হয়ে যেতে পারত, সেটা কেন হয়নি? প্রতিদিন প্রায় আমাদের লেগে থাকতে হতো পেছনে, ওরে রেল পারমিশন দিল, ওরে রেল পারমিশন দিল। পারমিশন মানে কি? নিচ দিয়ে রেল যায়, নিচ দিয়ে রেল যায়, ওপর দিয়ে রোড, যাতে রেলের ক্ষতিও না হয়। রেল যাত্রীরা আছেন, তারাও আমাদের মানুষ, টেকনিক্যাল ব্যাপারটা দেখবার জন্য।
এলাকাবাসী আমাদের অনেক সহযোগিতা করেছেন। যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানকার ছেলে মেয়েরা অনেক হেল্প করেছেন আমাদের। আমরা তাদের আজকের দিনে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, আর পূর্ণ সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ব্রিজটা আমরা কিন্তু দ্বিতীয় হুগলি সেতু ব্রিজের কায়দায় করেছি। এটা নয় যে করতে হয় করে দিলাম। আগের ব্রিজের থেকেও এটা দৈর্ঘ্যে বড়। আগেরটা ছিল 2 লেন, এবারেরটা হলো 4 লেন। ভার বহনের ক্ষমতাও আগেরটা ছিল 155 মেট্রিক টন, নতুনটা হয়েছে 385 মেট্রিক টন, ডবলেরও বেশি। প্রায় 650 মিটার দীর্ঘ এই ব্রিজ তৈরি করতে আমাদের খরচ হয়েছে 300 কোটি টাকারও বেশি, 311.76 কোটি টাকা, পুরোটাই রাজ্য সরকারের টাকা। আপনারা আমায় বলুন তো, সাধারণ মানুষ, আমি যতটুকু জানি ফ্লাইওভার তৈরি করলে হয়, রেলে যেগুলো রোড ওভার ফ্লাইওভার হবে, রেল এবং রোড। রেল কি করে? ফ্লাইওভারটা করে, আর রাস্তাটা পিডাব্লিউডি করে, তাই তো নবীন? ইজ ইট নট এ ফ্যাক্ট? পিডাব্লিউডির খরচায় রাস্তাটা করে নিচে, আর রেল করে দেয় ব্রিজটা। তাই যদি হয়, যারা এত বড় বড় ভাষণ দিয়ে গেলেন, তাদের যদি আমি জিজ্ঞেস করি এই ব্রিজ করবার জন্য রেল কেন আমাদের থেকে 34 কোটি টাকা নিয়েছে? কার টাকা নিয়েছে? কেন নিয়েছে জিজ্ঞেস করুন। করতে কাজটা 9 মাস দেরি করেছে, প্লাস রাজ্য সরকারের কাছ থেকে 34 কোটি টাকা নিয়েছে এই ব্রিজটা আমাদের পারমিশন দেওয়ার জন্য আর ভাঙচুরের এই ব্যাপারটা দেখার জন্য। এরা আবার বড় বড় কথা বলে। আর পোর্টট্রাস্ট, পোর্টে বড় বড় গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে। কলকাতা পোর্টটাকে শুকিয়ে দিল, আমরা সব মেনটেনেন্স করি। পোর্টট্রাস্ট 77 লক্ষ টাকা নিয়েছে। কেন? ইমাজিন, যেন মনে হচ্ছে এটা আমি আমার ঘরে নিয়ে যাচ্ছি, জেনে এটা হচ্ছে আমার নিজস্ব পকেটের ব্রিজ, আমি একা চলবো আর কেউ চলবে না। 34 কোটি টাকা নিল রেল, আর পোর্টকেও দিতে হলো 77 লক্ষ টাকা। এমনকি টালা ব্রিজ ভাঙবার জন্য 55 কোটি টাকা নিয়েছে। বুঝতে পারছেন? দেবার ক্ষমতা নেই, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। মাঝে মাঝেই বলে বাংলাকে हम एक कर देंगे। क्या कर देगा आप? एक ब्रिज बनाने से 1 पैसा नहीं देता, उपरंतु हमारे से पैसा ले लेता है। আপনার এখান দিয়ে রেল যাবে, তার ভাড়া আপনি পাবেন না? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রেলে করে, কেউ নামখানা যাবে, কেউ ক্যানিং যাবে, কেউ পথের প্রতিভা যাবে, কেউ সাগর যাবে, আপনি ভাড়া পাবেন না? আজকে কৃষি জমির খাজনা মুকুব যদি আমি করে দিতে পারি, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে 10 কোটি 5 লক্ষ টাকা বিনা পয়সায় দিতে পারি, বিনা পয়সায় কোভিডের রেশন দিতে পারি, এমনকি জনগণ যাকে মিউটেশন ফিস দিতে হতো জুন পর্যন্ত মুকুব করে দিতে পারে, আজকে রেলের এত হাজার হাজার কোটি টাকা লজ্জা করে না? তারা আমাদের থেকে 34 কোটি টাকা নিয়ে নেয়। এই 34 কোটি টাকা থাকলে আমার অনেক স্কুল কলেজ তৈরি হতে পারত, অনেক রাস্তা তৈরি হতে পারত। কেন নেবে? কেন? এটা আমার ওদের বিরুদ্ধে বলতে পারেন, এটা আমার জিজ্ঞাসা। কেন নিয়েছেন? কার নির্দেশে নিয়েছেন? পারলে টাকাটা ফেরত দেবেন। যদি মনে করেন যে এটা আপনার দায়িত্ব ছিল করবার, সেই টাকাটা আপনি নিতে পারেন না। শুনুন, আমি রেল মিনিস্টার হিসেবে 2 বার কাজ করে এসেছি, 3 বছর। মনে রাখবেন, যদি কোনো ঘটনা ঘটে, যদি কোনো ভিড় হয় রেল স্টেশনে, যদি কোনো মেলা হয়, অনেক লোক জমে গেছে, রেলকে বারবার ট্রেন চালাতে হয় সেই রাস্তাকে ক্লিয়ার করবার জন্য। এটা রেলের সিস্টেম। মানুষকে সাহায্য করতে হয়, করেনি। উপরন্তু 9 মাস দেরি করিয়ে আবার কাগজে ছবি তুলছে, যেন মনে হচ্ছে করে দিয়ে গেছে দিল্লি থেকে এসে, দিল্লিকা লাড্ডু দিয়ে গেছে হাতে। করব আমরা
আর ওরা আমরা টক বলে খাবে আর ছবি তুলবে। এই ব্রিজটা হয়ে যাওয়ার ফলে অনেকটা জ্যাম কন্ট্রোল করা যাবে, গঙ্গাসাগরের মেলাও আসবে। আর একটা ব্রিজ হয়েছে আপনারা জানেন, গার্ডেন রিচের মেটিয়া ব্রিজের ওখানে একটা ব্রিজ হয়েছে গার্ডেন রিচে, আর একটা ব্রিজ হয়েছে আমাদের বজবজের ওই দিক পর্যন্ত গেছে। আরও দুটো ব্রিজের পরপর করে দিয়েছি। মা ফ্লাইওভারও আমরা করেছি, এবং শুধু তাই নয়, মা ফ্লাইওভার করতে আমাদের 445 কোটি টাকা খরচা হয়েছে।